এই তিন্নির সাথে কথা হয় না আজ 4 বছর যাবৎ। তিন্নি আমার প্রাক্তন স্ত্রী। আজ থেকে প্রায় 12 বছর আগে ওর সাথে আমার বিয়ে হয়। মা বাবার পছন্দে তিন্নিকে বিয়ে করি আমি। বিয়েতে মত ছিল না আমার, কিন্তু মা বাবার পছন্দকে গুরুত্ব দিয়ে তিন্নিকে বউ করে ঘরে নিয়ে আসি। তিন্নি খুব লক্ষ্মী মেয়ে, সংসারে যাবতীয় কাজে সে পারদর্শী, কিন্তু তেমন স্মার্ট না কথাবার্তা কিংবা চলাফেরায়। এ কারণে তিন্নিকে আমার কেন জানি ভালো লাগে না। তিন্নিকে বিয়ে করার পর থেকে কখনোই তাকে স্ত্রীর মর্যাদা দিইনি। সব সময় শুধু অবহেলা করে গেছি প্রতিনিয়ত। কিন্তু তিন্নি কখনোই এ নিয়ে অভিযোগ করতো না। হয়তো নীরবে কাঁদত একা একা। আমি অফিস থেকে দেরি করে বাসায় ফিরতাম। সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতাম। মাঝরাতে বাসায় ফিরে দেখতাম তিন্নি আমার জন্য রাত জেগে না খেয়ে বসে অপেক্ষা করছে। দেরিতে বাসায় গেলেও তিন্নি কখনো এ নিয়ে কিছুই বলতো না। চুপচাপ খাবার টেবিলে খাবার দিত, আর আমি তা স্বার্থপরের মতো গিলতে থাকতাম। কখনোই জিজ্ঞেস করিনি তিন্নি খেয়েছে কিনা। এইভাবে চলতে থাকলো আমার আর তিন্নির সংসার। এদিকে আমার মা বাবার নিকট তিন্নি তাদের মেয়ের মতো। তিন্নি ছাড়া তারা কিছুই বুঝে না। তিন্নিকে তারা মা বলে ডাকে। আমি ভাবতাম হয়তো তিন্নি আমার বিষয়ে মায়ের কাছে নালিশ দেবে, কিন্তু না, কখনোই কোনো অভিযোগ নেই আমার প্রতি তার। এত অবহেলার পরও তিন্নি কখনো আমার প্রতি কিংবা আমার মা বাবার প্রতি যত্নের কমতি করেনি, বরং আগলে রেখেছে খুব যত্নে। এইভাবে বেশ কিছুদিন যেতে লাগলো। এদিকে অফিসে এক নতুন মেয়ে জয়েন করেছে। ওর নাম নীলা। দেখতে খুব স্মার্ট, কথাবার্তাতে আরো বেশি স্মার্ট। নীলাকে দেখে আমার খুব ভালো লাগলো। ঠিক যেমন মেয়ে আমার পছন্দ, নীলা ঠিক তেমনি। ভুলে গেলাম আমি একজন বিবাহিত পুরুষ। শুরু হলো আমার ভুল পথে এগিয়ে যাওয়া। নীলাকে সব সময় ফলো করা শুরু করলাম। মোট কথা, যেভাবেই হোক নীলার সাথে আমার ভাব জমাতেই হবে। শুধু সুযোগ খুঁজছিলাম কি করে নীলার সাথে কথা বলা যায়। ঠিক করলাম অফিস থেকে বের হয়ে নীলার সাথে কথা বলবো। এটাই উপযুক্ত সময় কথা বলার। যেই কথা সেই কাজ। অফিস থেকে বের হয়ে নীলার জন্য বাইরে অপেক্ষা করছি আর খেয়াল রাখছি নীলা বের হয় কখন। হঠাৎ দেখি নীলা অফিস থেকে বের হয়ে সোজা আমার দিকে আসছে। নীলাকে দেখে খুব ভদ্রভাবে সামাল দিলাম। আমি আসসালামু আলাইকুম। নীলা ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম কেমন আছেন? নীলা বলল জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ আমিও বেশ আছি। নীলা মিষ্টি হাসি দিয়ে বলল, নীলা আর কিছু বলবেন ভাইয়া? আমি একটু অভিমানী স্বরে, আপনি আপনাকে ভাইয়া বলে কেন ডাকছেন? আমরা তো একই বয়সে, তাই আপনি আমার নাম ধরে বলতে পারেন। নীলা জি আচ্ছা। আমি বললাম আর অনেক কিছু বলার আছে, কিন্তু সব কথা এত অল্প সময়ের মধ্যে কি করে বলি? আপনার কি সময় হবে? নীলা বলল, আজকে তো সময় দিতে পারবো না, বাসায় অনেক কাজ। আপনি চাইলে কাল অফিসের লাঞ্চ এর পর কথা হবে। আমি বললাম খুব আনন্দিত হয়ে, জি আচ্ছা, তাহলে কাল লাঞ্চের পর আমরা কথা বলবো। নীলা বলল জি অবশ্যই। এ কথা বলে নীলা একটা রিক্সা নিয়ে তার বাসার দিকে রওনা হলো। আর আমিও আনন্দিত মনে সেই স্থান ত্যাগ করলাম আর সেই বন্ধুদের সাথে আড্ডায় চলে গেলাম।
হঠাৎ করে তিন্নির কল আসলো ফোনে। ফোন রিসিভ করতে ও পাশ থেকে তিন্নি, আসসালামু আলাইকুম। আমিও বিরক্তি স্বরে, অসময়ে কেন কল করছো, কি সমস্যা কি? তিন্নি আবেগী কণ্ঠে, আমায় ভীষণ খারাপ লাগতেছে, প্রচণ্ড মাথা ব্যথা, আপনি কি আজ একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবেন? আমি আবারও বিরক্তি নিয়ে, মাথা ব্যথা তো আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? ওষুধ খাও, এমনিতেই মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আর আমি এখন ব্যস্ত আছি, রাখলাম। এ কথা বলে লাইন কেটে দিলাম। আবার বন্ধুদের সাথে আড্ডায় মেতে রইলাম। ওদিকে তিন্নির তীব্র কণ্ঠ বুকে নিয়ে নীরব কান্নায় বালিশ ভিজিয়ে একাকার করছে। গল্প বলে অবহেলায় পরিণাম। মাঝরাতে বন্ধুদের সাথে আড্ডা শেষে বাসায় ফিরে দেখি তিন্নি এক পাশে চুপচাপ শুয়ে আছে। আজও সে আমার অপেক্ষা না খেয়ে বসে আছে। আমি ওয়াশরুমে যাওয়ার আগে খাবার টেবিলে তিন্নিকে খাবার দিতে বললাম। আমি যেন দিন দিন কেমন অমানসিক আচরণ করছি তিন্নির সাথে। খাবার দেবার কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। তিন্নি কোনো আপত্তি না করে টেবিলে নাস্তা দিল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম। খেয়াল করলাম তিন্নির চোখ অনেকটা ফুলে লাল হয়ে গেছে। আমি তখন উপহাসের স্বরে তিন্নিকে বললাম, বাহ, এত ঘুম চোখে, ঘুমোতে ঘুমোতে চোখ ফুলিয়ে ফেলা হয়েছে। তিন্নি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি খাওয়া শেষে প্রতিদিনের মতো শোয়ার ঘরে চলে গেলাম। একটা বারেরও জন্য তিন্নিকে জিজ্ঞেস করলাম না ও রাতে খেয়েছি কিনা। একটু পর তিন্নিও শোবার ঘরে এসে শুয়ে পড়ল, হয়তো না খেয়ে। আমি আমার মতো শুয়ে ঘুমিয়ে পড়লাম। আর তিন্নি সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল কেঁদে কেঁদে। পরের দিন অফিসে যাওয়ার আগে দামি শার্ট আর দামি প্যান্ট পরলাম, পায়ে দামি জুতো। মোট কথা একদম স্মার্ট হয়ে যেতে হবে আজ, কেননা নীলার সাথে প্রথম কথা হবে কাছাকাছি। অফিসে গিয়ে দেখি নীলাও আজ শাড়ি পরে আসছে। ইস, মেয়েটাকে দেখে আমার নজর সরাতে পারছি না। কত সুন্দর, কত স্মার্ট, দেখতে বেশ নাদুস নুদুস। যাই হোক, আজ নীলার নাম্বারটা যেভাবে হোক নিতেই হবে, মনে মনে ঠিক করলাম। নীলাকে যেভাবে হোক পটাতে হবে। লাঞ্চ শেষ করে নীলার জন্য অপেক্ষা করছি। এমন সময় নীলা এসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি রাগান্বিত কণ্ঠে, আপনাকে বলছি না কাল আপনি আমাকে ভাইয়া বলে ডাকবেন না, আপনি আমার নাম ধরে ডাকবেন। আর যদি ভাইয়া বলে ডাকেন তবে আর কথা বলবো না। নীলা মুচকি হেসে, ও আচ্ছা, সরি, আমার খেয়াল ছিল না। তো রাকিব সাহেব, কেমন আছেন আপনি? আমি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন না আমরা এই সময়ে কফি শপেটিতে গিয়ে বসে দুজনে একসাথে কফি খাওয়া হবে, গল্পও হবে। নীলা, আচ্ছা চলুন। দুজনে সামনের কফি শপের দিকে এগিয়ে গেলাম। কফি শপে বসে দুজন গল্প করে পরিচয় নেওয়ার এক পর্যায়ে নীলাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম, আপনি কি বিবাহিতা? নীলা মুচকি হাসি দিয়ে নীলা বলল, হঠাৎ এ প্রশ্ন, জানাটা কি খুব জরুরি? আমি বললাম, জরুরি বই কি। নীলা বলল, আহা, আমি এখনো কুমারী। আমি মনে মনে একটু খুশিই হলাম। তারপর আবার নীলাকে বললাম, আপনার জীবনে কি এমন কেউ নেই যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? নীলা এবার উচ্চস্বরে হেসে উঠল। নীলা বলল, আপনার প্রশ্নের উত্তর কি দেবো জানি না।
শুধু একটা কথাই বলি আপনাকে, আমার জীবনে স্পেশাল কেউ আসেনি কোনো দিন। আমি এবার ভীষণ খুশি। যাক, তাহলে ঠিক পথেই এগুচ্ছি। এবার নীলা আচমকা প্রশ্ন করে বসল, নীলা, আপনি কি বিবাহিত? নীলার প্রশ্নে আমি দ্বিধায় পড়ে গেলাম। কি উত্তর দেব ভাবতে ভাবতে অবশেষে বললাম, আমি বিবাহিত, কিন্তু বলতে পারেন যে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করানো হয়েছে আমাকে। আমার স্ত্রী আমার মনের মতো হয়নি। সে ভালোবাসা কি এইসব বুঝেই না। আমার কথা শুনে নীলা হেসে উঠল। আবার নীলা বলল, আপনি এমন মেয়েকে বিয়ে করার আগে খোঁজ নেননি তার সম্পর্কে? আমি বললাম, ওই যে মা বাবার পছন্দ, নিজের সুখ পছন্দকে বিসর্জন দিয়েছি তাদের কথা চিন্তা করে। নীলা বলল, ওহ আচ্ছা, চিন্তা করবেন না, চলুন এবার অফিসে, দেরি হয়ে যাবে। আমি বললাম, আপনাকে একটা কথা বলবো। নীলা বলল, জি বলুন। আপনি কিন্তু দেখতে সত্যি অসম্ভব সুন্দর এবং অনেক স্মার্ট। আমি বিয়ের আগে সব সময় কল্পনা করতাম আপনার মতো কাউকে জীবন সঙ্গী করব, কিন্তু কি কপাল আমার। নীলা বলল মুচকি হেসে, থাক না এসব কথা। আমি বললাম, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা যদি দিতেন। না মানে, যদি কখনো কখনো কোনো কারণে প্রয়োজন হয়, এই আর কি। নীলা তার নাম্বারটা আমাকে বলল, আর আমি সাথে সাথে আমার ফোনে নাম্বারটা সেভ করে রাখলাম। নীলার নাম্বার পেয়ে খুশিতে মনটা ভরে গেল। বন্ধুকে কল করলাম আমিও, দোস্ত কই তুই? বন্ধু, এই তো অফিসে আছি, বল কি বলবি? আমি বললাম, আজ পার্টি হবে রে পাগলা, ক্রাশের নাম্বার পেয়েছি। বন্ধু, বলিস কি মামা, তাহলে তো আজ তুই ট্রিট দিবি আমাদের। আচ্ছা বল। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় অফিস থেকে সোজা চলে আসব, তোরা সবাই থাকিস। বন্ধু বলল, আচ্ছা ঠিক আছে। বন্ধুরা সব জানতো, কিন্তু কখনোই এ ভুল পথে না এগোনোর জন্য কিছু বলেনি, বরং আরও উৎসাহ দিয়েছে। অফিস থেকে বের হয়ে সোজা চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আজকে আমি ওদের ট্রিট দেবো বলে কথা। খুবই এনজয় করছি বন্ধুদের সাথে, হাসাহাসি আরও অনেক কিছু। এমন সময় তিন্নির কল আসলো। মেজাজ খারাপ হয়ে গেল তিন্নির কল পেয়ে। রিসিভ করেই আমি কল করার আর সময় পাই নাই, তাই না? কি বলবা তাড়াতাড়ি বলো। বিরক্তি কণ্ঠে তিন্নি আবেগী সরে, আজকে বাসায় আসার সময় আমার জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে আসতে পারবেন? ওষুধ কালকে শেষ হয়ে গেছে। আমি বললাম বিরক্ত হয়ে, আব্বাকে দিয়ে আনিয়ে নিতে পারলে না? তিন্নি বলল, না মানে, ওনারে কি করে বলি? উনি তো আমার গুরুজন, তারে কোনো কিছু নিয়ে আসতে বলাটা তো বেয়াদবি। আমি বললাম, ইস, আসছে আমার আদবওয়ালি, থাক হয়েছে, আর নেকামি করতে হবে না, আমি এখন ব্যস্ত আছি, রাখলাম। একথা বলে ফোন কেটে দিলাম। বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর হঠাৎ করেই মনে হলো নীলাকে ফেরার পথে একবার কল করব। নাম্বার নেওয়ার পর তো আর কথা হয়নি নীলার সাথে। বাসার ফেরার পথে নীলাকে কল না করে ছোট্ট একটা মেসেজ করি, যাতে ও আমাকে চিনতে পারে। অনুমতি ছাড়া কল দেওয়া মোটেও উচিত হবে না। মেসেজ পাঠানোর 5 মিনিট পর কল আসে নীলার নাম্বার থেকে, কিন্তু রিসিভ না করে কেটে দিয়ে আমি কল ব্যাক করি। ওপাশ থেকে নীলা রিসিভ করে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম, আমি, যা ভালোই হলো,
আপনি খুব সহজে আমার মেসেজ এ সাড়া দিয়েছেন। আমি তো ভাবলাম এত রাতে হয়তো ঘুমিয়ে পড়েছেন, তাই কল করে বিরক্ত করিনি। নীলা বলল, না না, আমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না, রাত জাগার অভ্যেস আছে। আমি বললাম, ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো পুরো মিলে গেল আমার সাথে। নীলার সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেছি, কখন নিজেও জানি না। কথা বলতে বলতে তিন্নির ওষুধ নিয়ে আসার কথাও ভুলে গেছি। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। দিন দিন তিন্নির উপর অমানসিক নির্যাতন করার পরও তিন্নি জীবন থেকে সরে যাচ্ছে না দেখে নতুন ফন্দি খুঁজতে লাগলাম। আর এদিকে নীলার সাথে সম্পর্ক বেশ। নীলার মায়ের অপারেশনের সব টাকা আমি নিজে দিলাম নীলার হাতে। নীলা টাকা হাতে নিয়ে বলল, নীলা বলল, রাকিব, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি বললাম, আরে ঋণ বলছো কেন? তোমার মা কি আমার মা নন? এই কথা বলে নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসলাম। প্রায় নীলাকে নিয়ে ঘুরতে গিয়ে তাকে শপিং করে দিতে লাগলাম। হবু বউ বলে কথা। আর ইদানিং নীলা মাঝে মাঝে নানা কারণ দেখিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো। আমিও কখনোই না করিনি নীলাকে। নীলাকে সত্যি অনেক ভালোবাসি। এদিকে তিন্নিকে সরানোর শত চেষ্টার পরও ব্যর্থ হয়ে আরও নানা রকম প্ল্যান করতেছি। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। তিন্নিকে জীবন থেকে সরাতে তিন্নির চরিত্রে দাগ লাগাতে হবে। এমন কিছু করতে হবে যেন মা বাবা তাকে ডিভোর্স দিতে আপত্তি না করে। বন্ধুকে কল করলাম, আমি দোস্ত একটা কাজ করতে পারবি? বন্ধু বলল, কি কাজ? বল মামা। আমি বললাম, তোকে একটা মেয়ের নাম্বার দেবো, এই নাম্বারে রাত ঠিক 1টার দিকে কল করবি, তোর মনে যা চায় তাই বলবি। বন্ধু বলল, বলিস কি মামা, গার্লফ্রেন্ড বেশি হয়েছে নাকি? আমি বললাম, ইদানিং। বাদ দে তো, তোরা যেটা বলছিস সেটা কর। তোর পরিচয় বলবি না, আর পরিচিত ভেবে যদি কল কেটে দেয় তবে বারবার কল করবি। মোট কথা সারা রাত বিরক্ত করবি। আর নাম্বারটা যে আমি দিয়েছি এটা বলবি না। বন্ধু বলল, আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিয়ে রাখ। লাইনটা কেটে দিয়েই বন্ধুকে নাম্বারটা মেসেজ করে পাঠালাম। নাম্বারটা যে আমার স্ত্রী তিন্নির সেটা বন্ধুর কাছে গোপন রাখলাম। ও জানলে হয়তো আপত্তি করবে, এই জন্য। রাত 11টার দিকে বাসায় গেলাম। বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে অপেক্ষা করছি কখন তিন্নির ফোনে বন্ধুর কল আসে দেখার জন্য। তিন্নি আজ আমার আগেই ঘুমিয়ে গেছে। রাত তখন ঠিক 1টা। এমন সময় তিন্নির ফোন বেজে উঠল। ফোনের শব্দে তিন্নির ঘুম ভেঙে পড়ল। পাশেই আমি ঘুমানোর ভান করে আছি। ফোন রিসিভ করলো তিন্নি। তিন্নি, হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধু বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তিন্নি বলল, কে বলছেন? বন্ধু। কে একজন যাকে কখনো দেখিনি। তিন্নি বলল, রং নাম্বার। বলেই তিনি লাইনটা কেটে দিল। আবার কল আসলো তিন্নির ফোনে। তিন্নি এবার আর রিসিভ করলো না, কিন্তু আবার তিন্নির ফোন বেজে উঠল। বারবার রিং হচ্ছে। এবার আমি উঠেই তিন্নিকে জিজ্ঞেস করলাম। আমি বললাম, কে কল করছে এত রাতে? তিন্নি বলল, চিনি না তো, রং নাম্বার। আমি বললাম, রং নাম্বারে কেন এত রাতে কল আসবে? কোথায় জামাই বানাচ্ছিস সেটা বল মাগি। এই কথা বলেই তিন্নির চুল টেনে ধরলাম।
তিন্নি বিশ্বাস করেন আমি সত্যি জানি না কে কল করছে। আপনি বিশ্বাস না করলে আমার ফোন দেখেন, ওই নাম্বার থেকে কখনো কল আসেনি কোনো দিন। আমি বললাম, তোর আর নাটক করতে হবে না, আজ তোর একদিন কি আমার একদিন। এ কথা বলেই তিন্নির উপর অমানসিক নির্যাতন শুরু করলাম। তিন্নি আমার পায়ে পড়ে কাঁদতেছে, আকুতি মিনতি করতেছে। সে নাম্বারটা সত্যিই চেনে না, তবুও একটু মায়া হচ্ছে না ওর জন্য। আমি বললাম, তোর মতো দুশ্চরিত্রকে আমি আজই তালাক দেব। তিন্নি বলল, না, আপনার পায়ে পড়ি, এ কাজ ভুলে করবেন না। আপনার যা ইচ্ছে হয় করুন, মন যা চায় তাই শাস্তি দেন, কিন্তু আমাকে তালাক দিবেন না। আমি শত অবহেলার পরও আপনার পায়ে পড়ে থাকবো সারা জীবন। এ কথা বলেই তিন্নি হাও মাও করে জড়িয়ে কাঁদতে উঠল। ওর কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে মা বাবা বের হয়ে আসলো। বাবা এসেই আমার গালে সজারে এক চড় বসিয়ে দিল, আর তিন্নিকে মা গিয়ে মাটি থেকে তুলে সোফায় বসালো। বাবা, তোর সাহস হলো কি করে ও তিন্নির গায়ে হাত তোলার? আমিও বললাম, তুমি জানো ও কি করে? ও একটা নষ্টা দুশ্চরিত্রা মেয়ে। বাবা আরেকটা চড় মারলেন এ কথা শুনে। বাহ, ছি, নিষ্পাপ মেয়েটার সম্পর্কে এমন কথা বলতে তোর একটু লজ্জা লাগলো না? আমি বললাম, প্রমাণ সহ আজ ধরেছি ওকে। রাত্রে ও নতুন প্রেমিক কল করে, তার সাথে ও প্রতিদিন কথা বলে। আমি বাসায় না থাকলে বাবা তিন্নিকে প্রশ্ন করে। বাবা বললেন, তিন্নি, রাকিব যা বলতেছে তা কি সত্যি? তিন্নি বলল, বাবা বিশ্বাস করেন, নাম্বারটা কার, কে কল করছিল আমি কিছুই জানি না। আমি বললাম, না জানো না, তুমি সব জানিস, এখন নাটক করতেছিস। বাবা, তোদের পরিষ্কার করে একটা কথা বলে রাখি, ও হয় তিন্নি থাকবে এ বাসায়, আর না হয় আমি থাকব। আমি দুশ্চরিত্র কারো সাথে সংসার করতে পারবো না। এ কথা বলেই আমি বাসার বাইরে চলে গেলাম। মা বাবা তিন্নিকে সান্ত্বনা দিতে লাগলো। সারা রাত আর বাসায় যাইনি, বন্ধুর বাসায় ছিলাম রাতে। পরের দিন সকালে বাসায় গিয়ে হঠাৎ দেখি তিন্নি নিজের কাপড় গুছিয়ে নিচ্ছে। আমি আর গুরুত্ব না দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি নীলা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে নীলা এগিয়ে এসে বলল, নীলা বলল, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, তাই নাকি? তোমার জন্য সুখবর আছে। নীলা বলল, তোমার সুখবর পরে শুনবে। আমার কিছু টাকা লাগবে, আম্মুর ওষুধ কিনতে হবে। আমার কাছে টাকা নেই। তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে দাও, আমি স্যালারি পেলেই তোমাকে দিয়ে দেব। নীলা এভাবে আমার কাছ থেকে ধার হিসাবে অনেক টাকা নিত, কিন্তু কখনোই তা পরিশোধ করত না। আমিও কখনো টাকার জন্য চাপ দিইনি নীলাকে, কেননা কয়েকদিন পর নীলা আমার ঘরের বউ হবে। আমি মানি ব্যাগটা বের করে নীলাকে বেশ কিছু টাকা দিলাম। তারপর নীলাকে বললাম, আমি খুব শিগগিরই তিন্নিকে ডিভোর্স দিচ্ছি, ব্যবস্থা হয়ে গেছে, তুমিও প্রস্তুতি নাও বিয়ের জন্য। নীলা বলল, ও মা, তাই? আচ্ছা ঠিক আছে মশাই, আমিও বউ সেজে রেডি। এ কথা বলেই নীলা রহস্যজনকভাবে হেসে উঠল। সন্ধ্যায় প্রতিদিনের মতো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরে দেখি আজ আর কেউ অপেক্ষা করছে না আমার জন্য। মনে মনে ভাবলাম, হয়তো তিন্নির মন ভালো না, তাই রুমে শুয়ে আছে।
কিন্তু রুমে গিয়ে দেখি তিন্নি রুমেও নেই। ভাবলাম হয়তো বাথরুমে গেছে, কিন্তু সেখানেও গিয়ে দেখি ও নেই। তারপর ভাবলাম মা বাবার রুমে থাকবে হয়তো, কি জানি, যেখানে ইচ্ছে থাকুক, তাতে আমার কি। এ কথা বলেই বাথরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসার পরও যখন তিন্নিকে রুমে পেলাম না, তখন রাগে মাথাটা গরম হয়ে গেল। এর মধ্যে মা আমাকে কিছু না বলে নিজেই খাবার নিয়ে দিচ্ছে খাবার টেবিলে। আমি অবাক হলাম। কিছু না বলে খাবার টেবিলে খাবার খাচ্ছিলাম। হঠাৎ করে মা বলল, তিন্নি আজ সকালে ওর বাবার বাড়ি চলে গেছে। মায়ের মুখ থেকে কথাটা শুনে একটুও খারাপ লাগলো না, বরং খুশিতে মনটা ভরে গেল। আমি বললাম ঠিক করেছে, আমি চরিত্রহীন কারো সাথে সংসার করতে চাই না, আর আমি অচিরেই তিন্নিকে ডিভোর্স পেপার পাঠাবো। আর তোমাদের জন্য সুন্দর স্মার্ট নতুন বউ নিয়ে আসবো না, যে তোমার সেবা করবে তিন্নির চেয়েও বেশি। আমার কথা শুনে মা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো, কিছু বলল না। আমি খাওয়া শেষ করে সবার রুমে গিয়ে নীলাকে কল করে খুশি খবর দিলাম, কিন্তু খেয়াল করলাম নীলার উৎসাহ মোটেও ছিল না তাতে। সারা রাত কথা হলো নীলার সাথে। এদিকে দিন যায় মাস যায়, তিন্নি কোনো খোঁজ খবর নেই না। আমি ঠিক 6 মাস পর তিন্নির ঠিকানা থেকে আমার কাছে একটা পার্সেল আসলো। পার্সেল খুলে দেখি একটা পেপার আর সাথে একটা চিরকুট। পেপারটা ভালোভাবে খেয়াল করে দেখি ডিভোর্স পেপার, নিচে তিন্নির টিপসই। ডিভোর্স পেপারে রেখে চিরকুট হাতে নিলাম। চিরকুটে লেখা ছিল, নারীরা সব কিছু মেনে নিলেও নিজের চরিত্রের উপর মিথ্যা অপবাদ মেনে নিতে পারে না। আপনি যা চেয়েছিলেন তাই করলাম, তাতে হয়তো আমার কষ্ট হবে অনেক, কিন্তু তবুও তো সুখে থাকবেন আপনি। অবহেলা পেয়েছি প্রায় 8টি বছর, তাতে বিন্দু মাত্র আফসোস ছিল না, কিন্তু চরিত্রে যখন দাগ লাগিয়ে দিলেন তখন আর সহ্য করতে পারিনি। আর চিন্তা করবেন না, দেনমোহরের টাকাটা আমি আপনার বিয়েতে উপহার হিসাবে দিলাম, তাই আমি নিজেই স্ব-ইচ্ছায় আপনাকে ডিভোর্স দিলাম, যাতে দেনমোহরের টাকা আপনাকে না দিতে হয়। দয়া করি আপনার নতুন জীবন সুখের হোক। চিরকুটটা পড়ে আমার ভীষণ হাসি পাচ্ছে। সব কিছু যেন কেমন সহজে ঘটে যাচ্ছে। মেঘটা না চাইতে চাইতেই বৃষ্টি। তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারে সই করে দিলাম। ব্যাস, ডিভোর্স হয়ে গেল। আমি আজ খুব আনন্দিত। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভেবে নীলাকে কল করে বিস্তারিত সব খুলে বললাম। আমার কথা শোনার পর নীলা বলল, ও একটু ব্যস্ত আছে, ওর মাকে নিয়ে আমার সাথে পরে কথা বলবে। একথা বলেই কল কেটে দিল। আমি সেদিন কিছু মনে করিনি। এইভাবে দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো। বেশ কিছুদিন পরে খেয়াল করলাম নীলা কেন যেন হঠাৎ আমাকে এড়িয়ে চলছে। আগের মতো সময় দিচ্ছে না, কথাও বলছে না, ঠিক মতো নিজে থেকে কোনো খোঁজ নেই না, বরং আমি কল করলে নানা অজুহাত দেখায়। ব্যাপারটা আমার কাছে রহস্যজনক মনে হলো। ভাবলাম নীলার সাথে এ বিষয়ে সরাসরি কথা বলবো। পরের দিন অফিসে গিয়ে নীলাকে বললাম, নীলা, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। দুপুরে লাঞ্চের পর দেখা করবে আমার সাথে। এ কথা বলেই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু কাজে মন বসছিল না। নীলার এমন অবহেলা মেনে নেওয়ার মতো না। নীলার এমন অবহেলায় নিজের কাজে নিজেই অসহায় লাগা শুরু করলো। দুপুরে লাঞ্চের পর নীলার সাথে বসে আছি। আমি বললাম, নীলা, ইদানিং আমি খেয়াল করছি তুমি আমাকে অ্যাভয়েড করতেছ।
অ্যাভয়েড করার কারণটা জানতে পারি? নীলা বলল, আসলে তোমাকে আমি অ্যাভয়েড করছি না। আম্মু অসুস্থ, তাই মন ভালো থাকে না সব সময়। আমি বললাম, তোমার আম্মু তো আগে থেকে অসুস্থ, আগে তো এমন করতে না। আর আমাদের বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? নীলা বলল, আমি কিছুই বলতে পারছি না এই মুহূর্তে। আম্মু সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ের চিন্তা বাদ আপাতত। নীলার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, তার মানে কি তুমি আমায় বিয়ে করতে চাও না? নীলা বলল, আমি কি না করছি তোমাকে? আমি বললাম, না করতে হবে কেন? তোমার কথাতে তো এটাই স্পষ্ট। নীলা বলল, বিয়ে করব, তবে আর কিছুদিন যাক, মা ততদিনে সুস্থ হয়ে উঠুক, তারপর। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমিও অপেক্ষাই করলাম। তার কিছুদিন পর হঠাৎ খেয়াল করে দেখি নীলা অফিসে বসের সাথে বাইরে লাঞ্চ করতে যাচ্ছে। ঠিক সম্পর্কে শুরুতে যেমন আমার সাথে যেত। ব্যাপারটা দেখে একটু খারাপ লাগতেছে, কিন্তু পরে ভাবলাম যেতেই পারে একটা দিন লাঞ্চ করতে। কিন্তু আস্তে আস্তে প্রতিদিন বসের সাথে আরও বেশি মিশতে দেখলাম নীলাকে। বিষয়টা মেনে নেওয়ার মতো না। অফিস থেকে বের হয়ে নীলাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম, নীলা, বসের সাথে তুমি ইদানিং এত মিশতেছ কেন? নীলা বলল, সব কৈফত কি তোমাকে দিতে হবে? আমি বললাম রাগান্বিত হয়ে, হ্যাঁ দিতে হবে, কারণ তুমি আমার হবু স্ত্রী। আমার কথা শুনে নীলা হেসে উঠল পৈশাচিক ভাবে। নীলা বলল, হবু স্ত্রী? কিন্তু বিয়ে তো হয়নি, তাই না? আর আমি কার সাথে মিশবো কি মিশবো না তা আমায় নিশ্চয় তোমার কাছ থেকে জানতে হবে না? আমি রাগের মাথায় নীলাকে জোরে একটা চাপ্পড় মেরে বসলাম। কিন্তু এ কি কাণ্ড! নীলা উল্টে চড় মারল আমাকে। তারপর নীলা বলল, তোর সাহস তো কম না? তুই আমার গায়ে হাত দিচ্ছিস? যা, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। নীলার মুখ থেকে এ কথা শুনে আমার মাথার আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। নিজের ভুল স্বীকার করে নীলাকে সরি বললাম, এমন ভুল আর কখনো হবে না, আরও কত কিছু। কিন্তু না, সে কিছুতেই বুঝতে চাইল না। চলে গেল আমার সামনে থেকে, আর বলে গেল আর যাতে কোনোদিন তার সাথে যোগাযোগ করার চেষ্টা না করি। নীলাকে সন্ধে থেকে কল করতেছি, কিন্তু নীলার ফোন ওয়েটিং। খুব কষ্ট লাগতেছে। বারবার ডায়াল করতেছি নীলার নাম্বার, কিন্তু কিছুতেই কল যাচ্ছে না। এতক্ষণ কার সাথে কথা বলছে নীলা? তার মানে কি সত্যি বসের সাথে ওর সম্পর্ক? তাহলে কি আমার সাথে প্রতারণা করলো নীলা? নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো মনে। বাসায় অনেক রাত। বাসায় ফিরে রাতের খাবারটা আর খেতে ইচ্ছে করলো না। রাত 2টা, ঘুম আসছে না চিন্তায়। আবার ডায়াল করলাম নীলার নাম্বারে, কিন্তু এ কি, আমার নাম্বার নীলা ব্লক করে রেখেছে কেন? মাথা পুরো নষ্ট হয়ে গেল, কি করব বুঝতে পারছিলাম না। সকাল হওয়ার অপেক্ষায় রইলাম। অফিসে গিয়ে নীলাকে দেখি বসের রুমে খুব হাসাহাসি করছে। দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী। কোনো কিছু না ভেবে সোজা গিয়ে বসের সামনে নীলাকে প্রশ্ন করলাম। আমি বললাম, এইসব কি হচ্ছে নীলা? আমাকে দেখে বস বিরক্তি নিয়ে বস বলল, রাকিব, তুমি আমার অনুমতি না নিয়ে আমার রুমে কোন সাহসে ঢুকেছো? আমি বললাম, বস, নীলা আমার হবু স্ত্রী, তার সাথে আপনাকে দেখে আমার মাথা ঠিক নেই। সরি বস। বস বলল, নীলা, রাকিব যা বলছে তা কি সত্যি? নীলা বলল, না না, মোটেও না। ও
ওর মতো 2 টাকার কর্মীকে বিয়ে করবে? আমি তো বিয়ে করব আপনাকে। নীলার এই কথা শোনার পর পৃথিবীতে যে বেঁচে আছি এটাই বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তে। বস, ইডিয়েট, যাও এখান থেকে, না হয় ঘাড় ধরে বের করে দেবো। আর কালকে তুমি নীলার গায়ে হাত তুলেছে, নীলা আমাকে সব বলেছে, তাই তোমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। কাল থেকে তুমি আর অফিস আসবে না। কি করব আমি? এ কেমন বিচার? তার মানে এতদিন মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছে নীলা আমার সাথে? না, আজ কিছুই বলতে পারছি না। চুপচাপ বেরিয়ে পড়লাম অফিস থেকে। চোখ দিয়ে পানি ঝরছে, বুক ফেটে যাচ্ছে তীব্র যন্ত্রণায়। বারবার মনে হচ্ছে একটা কথায়, এই পৃথিবীতে একটা বিশাল নাট্যমঞ্চ। এখানে যে যত ভালো অভিনয় করতে জানে সেই ভালো থাকে, আর যারা অভিনয় করতে জানে না তাদের সারা জীবন দর্শক হয়েই অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখে যেতে হয়। খুব কষ্ট লাগছে, আর বারবার তিন্নির কথা মনে হচ্ছে। কি ভুলটাই না করেছি আমি, যে আমাকে মনে প্রাণে শত অবহেলায় পাগলের মতো ভালোবেসে গেছে, তার মূল্য আমি একটু বুঝিনি। আর যে আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছে প্রতিনিয়ত, তার জন্য আমি কতটাই না পাগল ছিলাম। না, আমি আজই তিন্নির কাছে গিয়ে ক্ষমা চাইবে, প্রয়োজনে ওর পা ধরব, তবুও আবার ফিরিয়ে নিয়ে আসব আমার সংসারে। এ কথা বলেই তিন্নিকে আনার জন্য ওদের বাড়িতে রওনা হলাম। তিন্নিদের বাড়িতে গিয়ে দেখি তিন্নির বাবা বাইরে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সালাম দিতেই সে রেগে গিয়ে বলল, তিন্নির বাবা, তুমি এ বাড়িতে কেন এসেছো? আমি বললাম কান্না বিরজিত কণ্ঠে, বাবা, আমি তিন্নিকে নিতে এসেছি। তিন্নির বাবা বলল, খবরদার বিয়াদব, তিন্নির নাম তুমি উচ্চারণ করবে না। আমি বললাম, বাবা, আমি জানি অনেক অন্যায় করিতেছি তিন্নির উপর। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। তিন্নিকে একবার ডেকে দিন, আমার সামনে আসতে বলুন। তিন্নির বাবা বলল, হা হা হা, তিন্নির বিয়ে হয়ে গেছে। তিন্নিমা আমার এখন খুব সুখে আছে। তোমার মতো জানোয়ারের হাত থেকে রক্ষা করেছে সৃষ্টিকর্তা। প্রথমে ও বিয়ে করতে চায়নি, কিন্তু তোমার বন্ধুর মুখ থেকে যখন তোমার চক্রান্তের সব কথা শুনতে পেরেছে, তখন ঠিকই রাজি হয়েছে বিয়েতে। কারণ তুমি যে কলটা নর পিশাচ তা সে ভালো করে বুঝতে পেরেছে। তিন্নির বাবার মুখ থেকে তিন্নির বিয়ে হয়ে যাওয়ার কথা শুনতেই বুকটা হু হু করে কেঁপে উঠল। তিন্নি এখন অন্য কারো ঘরে, ভাবতেই মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। কি যে কষ্ট হচ্ছে আমার, যার উপর এতদিন আমার অধিকার ছিল, অথচ তার উপর আজ আমার কোনো অধিকার নেই। এখন অন্য আরেকজন তার উপর অধিকার প্রতিষ্ঠিত করে নিয়েছে নিজের। সম্পর্কের অবহেলা সব অধিকার নিমেষেই কেড়ে নেয়। বিচ্ছেদ আলাদা করে দেয় দুজনকে। ইস, এ ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক! না পারা যায় সহ্য করতে, আর না পারা যায় নালিশ করতে। আহা, অধিকার হারানোর মতো এত বড় বিড়ম্বনা পৃথিবীতে আর একটাও নাই। আহা, আর একটাও নাই। কি করব আমি? সুসাইড? কি করে নিজেকে সান্ত্বনা দেব? তিন্নির প্রতিটা চোখের পানি আমার জীবনের অভিশাপ হয়ে গেছে। তিন্নির উপরে যে অন্যায় করেছি তার কর্মফল সারা জীবন ভোগ করতে হবে আমাকে। বেশি সুখের আশা করতে গিয়ে ভুলে গেছি যে স্মার্টনেস, সুন্দর চেহারা এসব কিছু না।
ভালোবাসা যদি খাঁটি হয় তবে এসবের কোনো মূল্য নেই। দু নৌকায় পা দিয়ে কিছুদিন দাঁড়িয়ে থাকা যায় হয়তো, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়া যায় না। সমুদ্র পাড়ি দিতে সব সময় এক নৌকাতে পা রাখতে হয়, অন্যথায় ডুবে মরার সম্ভাবনা থাকে। জীবনসঙ্গী যেমনই হোক, তাকে কখনো অবহেলা করতে নেই। নিজের যা আছে যেমনই আছে তাতেই সন্তুষ্ট থেকে সুখটাকে খুঁজে নিতে হয়। আর তৃতীয় ব্যক্তি কখনোই নিজের জীবন সঙ্গীর মতো ভালোবাসতে পারে না। পরিবেশে কাউকে কষ্ট দেওয়ার আগে অবশ্যই ভেবে নেওয়া উচিত প্রকৃতি প্রতিশোধ হবে, একটা ব্যাপার অবশ্যই আছে যা থেকে কেউ রেহাই পায় না। সমাপ্ত। যদি গল্প ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেওয়ার অপেক্ষা রইল, আর আপনারা অপেক্ষা করবেন নতুন ভিডিওর জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যেতে যেতে একটা লাইক অবশ্যই করে দিবেন। ধন্যবাদ।